Good morning. Welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষা প্রস্তুতি। কেপিএসআই প্রিলিমিনারি পরীক্ষার শেষ ঘন্টা বেজে গেছে আর মাত্র হাতে একদিন বা দুদিন সময় বলতে পারো। তো কেপিএসআই প্রিলি পরীক্ষায় যারা বসতে চলেছো যে এই একদিন দুদিনে আর কোন জিনিসটাকে একবার রিভাইজ করে নেবে বা হচ্ছে এক্সামিনেশন হলে কি স্ট্র্যাটেজি ফলো করবে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। এমনিতেই তো অনেকেরই হয়তো দূরে দূরে সেন্টার পড়েছে, তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আগের দিনকে তোমরা নিশ্চয়ই চলে যাচ্ছ অনেকেই। তো সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা দরকার, টেনশন ফ্রি হওয়া উচিত এবং শরীরটা যেন ফিট থাকে, অর্থাৎ বাইরে জার্নি করে যাবে, খাওয়া দাওয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে, অর্থাৎ শরীরটা সেদিনকে যেন মানসিক শারীরিক সব দিক থেকে যেন একদম সুস্থ সবল থাকে, এটা একটা আগে ভাবতে হবে। এবার দেখো যে জিকের ক্ষেত্রে তোমার যে 50টি প্রশ্ন থাকছে, 2 নম্বর করে থাকছে, ম্যাথের ক্ষেত্রে 25টি থাকছে, রিজনিং এর ক্ষেত্রে 25টি থাকছে। এটুকু তোমাকে কোশ্চেন প্যাটার্ন যাই হোক না কেন, এটুকু বলি যে এখন বর্তমানে কোশ্চেন প্যাটার্ন সবসময় ইজি টু মডারেটই হয়, মডারেট লেভেলই ধরে রাখতে পারো। সেই জায়গায় যেহেতু 309 খুব ভ্যাকান্সি কম রয়েছে, তাই অন্তত পক্ষে ইউআর ক্যাটাগরি 140 থেকে 150-এর মধ্যে ভ্যারি করতে পারে, ঠিক আছে, এর মধ্যেই। তো সেই ক্ষেত্রে একজন ইউআর ক্যান্ডিডেটকে টার্গেট দিতে হবে 75, মানে 75টা কোশ্চেন অ্যাটেম্প্ট করা নির্ভুল ভাবে। কেউ যদি 80-82টা করো, হয়তো 4-5টা সিলি মিস্টেক হয়ে ভুল হতেই পারে, সেই ব্যাপারটাও কিন্তু দেখে নিতে হবে। তো যাই হোক, 75 কেউ যদি টার্গেট নিয়ে মাঠে নামো, তাহলে মিনিমাম তাকে কি করতে হবে, ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে 40টা করতে হবে, আর জিকে তে করতে হবে কত, 35টা। এমন হতেই পারে জিকে কেউ একটু বেশি করছো, সেটা হতেই পারে, আরো অনেক ভালো ক্যান্ডিডেট যারা তারা হয়তো 80-85টা করে অ্যাটেম্প করবে, সে হতেই পারে, কিন্তু মিনিমাম এটা করতে হবে। আর সেটা করতে গেলে ম্যাথ রিজনিং অন্তত 20-20 করে, তো আমি 5টা করে ছেড়ে রাখলাম, হয়তো সময় হবে কি বা একটু কঠিন হতে পারে সেই কারণের জন্য। তবুও আমার মনে হয় যে যারা ম্যাথ রিজনিং ভালো প্র্যাকটিস করছো তারা আরো অনেকেই অনেক বেশি পায়, 40-এর বেশিও পায়। তো এইটা টার্গেট অ্যাচিভ করাটা এমন কিছু কঠিন নয়, এটা আগে ভাবতে হবে। আর আমার মনে হয় যে মাথাটাকে ফ্রি রাখলে পরে, টেনশন ফ্রি রাখলে ম্যাথ রিজনিং গুলো যেন করতে পারো, কারণ ওখানে তো আর সেই জায়গায় মনে রাখার কোনো ব্যাপার নেই, ওখানে তুমি পারলে পরে প্র্যাকটিস করে থাকলে এমনি অটোমেটিক পারবে। তো আমরা সব থেকে বেশি জিকেতে চাপ নিয়ে ফেলি, দিয়ে আমাদের প্রেসারটা এসে পড়ে, অর্থাৎ প্রচুর অনেক ভুলভাল জিকে পড়ি যেগুলো হয়তো পরীক্ষাতে আসে না। সেই কারণে যেন মেন মেন কোন জিনিসগুলো রিভাইজ করবে সেগুলো আমি এখন করিয়ে দিচ্ছি, আর ম্যাথ রিজনিংটাকে ফোকাস করো। তো প্রথমে আসছি, দেখো সংবিধানের একটা ভীষণ ইম্পর্টেন্ট যে তথ্য, যেটা হচ্ছে প্রায় পরীক্ষাতে আসে। ভারতের সংবিধান যেটা, সেটা গৃহীত হয়েছিল কবে, 26 নভেম্বর 1949 সালে। কার্যকর হয় কবে থেকে, 1950 সালে 26 জানুয়ারি থেকে। এবং এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং হচ্ছে সংহতি, এই 3টি শব্দকে যুক্ত করা হয়েছিল। 3টি শব্দকে কত সালে বা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করে, এটা কিন্তু 42, এই কোশ্চেনটা আসে, বা হচ্ছে কবে গৃহীত হয় এটাও আসে। নেক্সট ইনফরমেশন হচ্ছে কোন দেশ ভারতের সংবিধানকে প্রভাবিত করেছে। তো আমেরিকা। আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে, মৌলিক অধিকার, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মৌলিক অধিকারটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। সেই জন্য লিখিত সংবিধানটা যে লিখিত রিটেন আছে সেটাও নেওয়া হয়েছে আমেরিকা থেকে। সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা না, বা হচ্ছে প্রিয়াম্বেল বা হচ্ছে প্রস্তাবনা। তো এটা ভালো করে মনে রাখবে, মৌলিক অধিকার, লিখিত সংবিধান আর হচ্ছে প্রস্তাবনা, এই 3টে ধারণা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে এক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ, এটা এক নাগরিকত্বটা নেওয়া হয়েছে। এবং হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, এটাও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সোভিয়েত রাশিয়া থেকে কি, মৌলিক কর্তব্য এবং হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভীষণ ইম্পর্টেন্ট এটা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই কোশ্চেনটা ডব্লিউবিসিএস এ এসেছিল। অস্ট্রেলিয়া থেকে কি হয়েছে, যৌথ তালিকা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, এবং কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, সেটাও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। জাপান থেকে কি নেওয়া হয়েছে, দেখো জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের গঠন, জাপান থেকে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনীর পদ্ধতি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কানাডা থেকে কি হয়েছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। আর একটা যেটা আছে সেটা পরে, সেটা হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে হচ্ছে নির্দেশমূলক নীতি, আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি এবং হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, তার মধ্যে এটাই করবে নির্দেশমূলক নীতিটা। আর জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। এবার মৌলিক অধিকারটা এক ঝলকে সবই দেখে রাখো, যে 14 থেকে 18 সাম্যের অধিকার। তো 14 নম্বর আইনের চোখে সবাই সমান, 15 নম্বর হচ্ছে জাতি, ধর্ম, লিঙ্গ বা জন্মস্থান ভেদে সবাই সমান, 16 নম্বর হচ্ছে সরকারি চাকরিতে সমান অধিকার, 17 নম্বর হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ, 1955 সালে অস্পৃশ্যতা সংক্রান্ত আইন, অপরাধ আইন পাস হয়েছে। 18 নম্বর হচ্ছে কোনো খেতাব বা হচ্ছে পদবি গ্রহণ করা যাবে না।
নেক্সট স্বাধীনতার অধিকার, অর্থাৎ এই মৌলিক অধিকারগুলোর প্রত্যেকটা কোনটাই কি আছে ভালো করে দেখে নাও। স্বাধীনতার অধিকার 19 থেকে 22, 19 নম্বরে আছে কথা বলা বা মত প্রকাশের। তারপরে যে স্বাধীনভাবে সমবেত হওয়া, সভা সমিতি গঠন করা, স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে বসবাস করা। তারপরে যে ব্যবসা জীবিকা করার অধিকার, এইগুলো হচ্ছে 19 নম্বর আর্টিকেলে বলা আছে। 20 নম্বরে কি বলা আছে? 20 নম্বরে আছে যে সময় অপরাধ ঘটছে সেই সময়ে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। 21 এবং 21 ভীষণ ইম্পর্টেন্ট, যে আইনি নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার ব্যক্তিগত জীবন বা সম্পত্তি থেকে অধিকার করা যাবে না। আর আর্টিকেল 21 এতে কি বলা আছে? 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার মৌলিক অধিকারে যুক্ত করা হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট এটা। কত নম্বরে আছে? আর্টিকেল 21A। এবং কততম? 86তম। কত সালে? 2002 সালে। ভীষণ ইম্পর্টেন্ট। জাতীয় জরুরিকালীন পরিস্থিতিতে যখন কোনো ন্যাশনাল এমার্জেন্সি হয় সেই জায়গাতে রাষ্ট্র মনে করলে 19 নম্বর ধারা যেটা আছে সেটাকে সংকুচিত করতে পারেন, কিন্তু কোনোভাবেই 20 এবং 21 ধারাকে বাতিল করা যায় না। 22 কি দেওয়া আছে? কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্ত্বর তার কারণ জানাতে হবে এবং ওই ব্যক্তি নিজের ইচ্ছে মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে পারবে এবং ধৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। শোষণের অধিকার, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে 23 নম্বর যেটা, যে বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো বা মানুষ কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। এবং 24 নম্বরে বলা আছে 14 বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ, যেমন হচ্ছে খুনিতে বা হচ্ছে কোনো কলকারখানায় কাজ করানো যাবে না। এটাই তোমার WBCS এর ফ্রিতেও এসেছিল। নেক্সট হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যে 25 নম্বরে বলা আছে সে পেশা ও হচ্ছে জীবিকা গ্রহণে কোনো বাধা হয়ে দাঁড়াবে না ধর্ম। 26 নম্বরে বলা আছে ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা। 27 নম্বর আছে ধর্মীয় ক্ষেত্রে বা জোর করে কি হচ্ছে চাঁদা আরোপ করা যাবে না। সংস্কৃতির অধিকার বা শিক্ষার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার 29-30 কি বলা আছে? যে সংখ্যালঘুদের, 29 বলা আছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, নাগরিকদের সকল সম্প্রদায়কে নিজ নিজ ভাষা সংস্কৃতি লিপি ব্যবহারের অধিকার দেওয়া। 30 নম্বর বলা আছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালন করার অধিকার। 31 ধারা অর্থাৎ সম্পত্তির অধিকার 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, যে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তো এটা এখন বর্তমানে 300 রয়েছে, এটি একটি বর্তমানে হচ্ছে আইনি অধিকার। এরপর যে শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার 32 থেকে 35। 32 নম্বরে কি বলা আছে? কোনো রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যদি কোনো মৌলিক অধিকার কারো লঙ্ঘিত হয় সেই ক্ষেত্রে সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। এটিকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে। এবং 33 নম্বর ধারা, অর্থাৎ এখানে সংশোধনের অধিকার যে ব্যাপারটা সেটা আছে, সংশোধনের অধিকার, এবং সেটা পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া আছে। নির্দেশমূলক নীতি দেখো আর্টিকেল 36 থেকে 51 আছে। 36 থেকে 51 নম্বর ধারাতে আছে নির্দেশমূলক নীতি, যেটা নির্দেশমূলক নীতি প্রথমেই বললাম আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটি একটি জনকল্যাণমূলক বা রাষ্ট্র কল্যাণমূলক নীতি বলা হয়, যেটা লিখেছেন জওহরলাল নেহরু, এবং ডক্টর BR আম্বেদকর এই নীতিকে কি বলেছেন? নভেল ফিচার্স বলেছেন। নেক্সট পয়েন্ট দেখো যে মৌলিক কর্তব্য, অর্থাৎ আর্টিকেল 51A রয়েছে মৌলিক কর্তব্য। ধারণাটি এসেছে রাশিয়ান সংবিধান থেকে, এটি এনেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। নেক্সট দেখো যে ভারতের রাষ্ট্রপতি, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে যে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর বয়স দরকার? 35 বছর বয়স দরকার। শিক্ষাগত যোগ্যতার কড়াকড়ি নেই, কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না, পার্লামেন্ট ও কোনো রাজ্য আইনসভার সদস্য হওয়া চলবে না, এবং আরো একটা যোগ্যতা থাকতে হবে, সেটা হচ্ছে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে রাষ্ট্রপতিকে। তিনি 5 বছরের জন্য নির্বাচিত হন, তবে পুনরায় নির্বাচিত হতে পারেন। কিভাবে নির্বাচন হয় দেখো, যে তিনি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা মানে হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং হচ্ছে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত এক বিশেষ নির্বাচন মণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হন। তো অপশন দিতে পারে যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। তো মনে রাখতে হবে যে লোকসভা, রাজ্যসভা এবং হচ্ছে রাজ্য বিধানসভা, এদের যে নির্বাচিত সদস্য তাদের দ্বারা তিনি নির্বাচিত হবেন। এই ইনফরমেশনগুলো একটু দেখে রাখতে পারো যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, যিনি সবচেয়ে বেশি দিন এই পদে ছিলেন, 1950 থেকে 62 সাল। তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, 62 থেকে 67, জাকির হোসেন 67 থেকে 69। প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন VV গিরি। প্রথম মুসলিম রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হচ্ছে ডক্টর জাকির হোসেন। 1977 সালে নীলাম সঞ্জীব রেড্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। APJ আব্দুল কালাম কততম রাষ্ট্রপতি ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট, এটা আছে 11তম রাষ্ট্রপতি ছিলেন, এবং তার টেনিওরটা হচ্ছে 2002 থেকে 2007। আর প্রতিভা পাটিল হচ্ছে 12তম রাষ্ট্রপতি, প্রথম মহিলা রাষ্ট্রপতি, 2007 থেকে 2012 ছিলেন, এবং তার আগে তিনি রাজস্থানের প্রথম রাজ্যপাল ছিলেন। প্রণব মুখার্জি অর্থাৎ প্রথম 13তম রাষ্ট্রপতি এবং হচ্ছে বাঙালি রাষ্ট্রপতি, 2012 থেকে 17 গেছিলেন। রামনাথ কোবিন্দ 2012 থেকে 17।
আর দ্রৌপদী মুর্মু এটা একটু জেনে নেবে, কারণ হচ্ছে তিনি একজন ভারতের রাজনীতিবিদ, সেই সঙ্গে হচ্ছে 15তম রাষ্ট্রপতি। তিনি এর আগে 2015 সাল থেকে 21 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং তার জন্ম হয়েছে ওড়িশার ময়ূরভঞ্জে। এবার দেখুন যে উপরাষ্ট্রপতি, যে আর্টিকেল 63 ধারা অনুযায়ী একজন উপরাষ্ট্রপতি থাকবে, এবং উপরাষ্ট্রপতি কি হচ্ছে যে লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। মানে একবার মনে করিয়ে দিচ্ছি, আমি রাষ্ট্রপতি বলেছিলাম লোকসভা, রাজ্যসভা এবং হচ্ছে রাজ্য বিধানসভার সদস্য, আর উপরাষ্ট্রপতি কি হবে, লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে, এবং রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কি, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। কার্যকালের মেয়াদ 5 বছর, তবে পুনরায় নির্বাচিত হতে পারেন। এবার পরের জিনিস দেখে নাও যে সংসদের কি কি হচ্ছে উচ্চকক্ষ। উচ্চকক্ষ যেটা পার্লামেন্টের উচ্চকক্ষ মানে হচ্ছে রাজ্যসভা, আর নিম্নকক্ষ মানে হচ্ছে লোকসভা। তো আর্টিকেল 80 ধারা অনুযায়ী রাজ্যসভায় সর্বাধিক সদস্য কত থাকতে পারে, 250 জন। 238 প্লাস 12 জন হচ্ছে মনোনীত। তো বর্তমানে মোট সদস্য 245 জন আছে। 1952 সালে রাজ্যসভা গঠিত হয়। রাজ্যসভায় নির্বাচিত হতে গেলে 30 বছর বয়স দরকার। এটি একটি পার্মানেন্ট বডি, স্থায়ী কক্ষ, একে ভাঙা যায় না। এবং 6 বছরের জন্য সদস্যরা নির্বাচিত হন। প্রতি 2 বছর অন্তর অন্তর কি হয়, যে 1/3 করে অবসর নেয়, এবং সেটার জন্য পুনরায় কি হয়, আবার নির্বাচন শুরু হয়। তাহলে এই জায়গাতে একটু মনে রাখবে যে এখনো পর্যন্ত যেটা বললাম, যে রাজ্যসভায় নির্বাচিত হতে গেলে কোনো সদস্যের 30 বছর বয়স দরকার, কিন্তু রাষ্ট্রপতি হোক বা হচ্ছে উপরাষ্ট্রপতি হোক, এদের ক্ষেত্রে কত দরকার, 35 বছর বয়স দরকার। এবং আরো একটা জিনিস মনে রাখতে পারে যে অর্থ বিল সংক্রান্ত, রাজ্যসভার ক্ষেত্রে অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা নেই। অর্থাৎ অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা নিতে পারে সেটা হচ্ছে লোকসভা, অর্থাৎ স্পিকার, লোকসভা বা হচ্ছে স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থ বিলের ক্ষেত্রে। নতুন চাকরি সৃষ্টি করার এদের ক্ষমতা আছে। রাজ্যসভায় উত্তরপ্রদেশ থেকে সব থেকে বেশি প্রতিনিধি আছে, আমাদের বিহার পশ্চিমবঙ্গ থেকে 16 জন করে প্রতিনিধি আছে। এখানে SC ST কোনো সংরক্ষণ নেই। লোকসভা দেখো সর্বাধিক আসন হচ্ছে 550 জন, মানে 550 জন ম্যাক্সিমাম থাকতে পারে, কিন্তু বর্তমানে 543 জন আছে। আর লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার 25 বছর। মেয়াদকাল হচ্ছে 5 বছর। লোকসভাকে তবে ভেঙে দেওয়া যায়। ঠিক আছে, লোকসভার কাজ পরিচালনা করে লোকসভা স্পিকার, অর্থাৎ হচ্ছে লোকসভার সভাপতি। লোকসভার সভাপতি হচ্ছে স্পিকার। তাহলে ভালো করে একবার দেখে নাও, বলে দিই যে রাজ্যসভা, যেটা রাজ্যসভার ক্ষেত্রে সভাপতিত্ব করবেন কে, উপরাষ্ট্রপতি। মানে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি, আর লোকসভার কার্য সম্পাদন করবে বা লোকসভার সভাপতি হচ্ছে কে, স্পিকার। আর লোকসভার বয়স হতে গেলে, ন্যূনতম সদস্য হতে গেলে 25 বছর দরকার। রাজ্যসভায় হচ্ছে 30 বছর। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর। এখানে আরেকটু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, একটুকু বলে দিই যে লোকসভার অধিবেশন আহ্বান স্থগিত রাখতে বা ভেঙে দিতে পারেন কে, উপরাষ্ট্রপতি। অর্থাৎ আহ্বান করতে পারেন বা স্থগিত রাখতে পারেন বা হচ্ছে সমাপ্তি ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি। লোকসভার কিন্তু প্রধান নেতা যদি বলা হয়, লোকসভার প্রধান নেতা কি হবে, আবার প্রধানমন্ত্রী হবে। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান কে করেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। এবং যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করবেন, সেটা হচ্ছে স্পিকার। এই জায়গাতে গুলিয়ে যায় অনেকের, তা আরেকবার সেই জন্য বলে দিচ্ছি যে আমরা যদি বলি যে লোকসভায় সভাপতিত্ব কে করবেন, তাহলে অবশ্যই কি হবে, স্পিকার হবে। যদি বলি যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, যৌথ অধিবেশনে, তবুও কি হবে, স্পিকার হবে। তাহলে রাষ্ট্রপতির কাজ কি, রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন, অর্থাৎ সেখানে বক্তৃতা দিতে পারেন, বা হচ্ছে তিনি আহ্বান করতে পারেন, বা ভেঙে দিতে পারেন, বা স্থগিত করতে পারেন। কিন্তু যৌথ অধিবেশন বলো বা হচ্ছে লোকসভায় বলে, সভাপতিত্ব করবে কে, স্পিকার। রাজ্যসভা বা লোকসভার মোট সদস্যের 1/10 কি বলা হয়, কোরাম বলা হয়। মানি বিল বাদে বাকি সমস্ত বিল উভয় সভায় আলোচনা করা হয়, কিন্তু মানি বিলের ক্ষেত্রে একমাত্র সিদ্ধান্ত দেবে লোকসভা। এই ক্ষেত্রে 14 দিনের সময় দেওয়া হয় রাজ্যসভাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। দেখো ক্যাগের পুরো নাম হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। 140 থেকে 151 আছে। 1860 সালে প্রতিষ্ঠা হয়। ভারতের সর্বোচ্চ হিসাব রক্ষক। বাজেটের বা হচ্ছে আয় ব্যয়ের বাজেট বা তহবিল এরা বজায় রাখে। ইউপিএসসি মানে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যারা সদস্য হয়, দেখো একজন সভাপতি সহ মোট 10 জন সদস্য থাকে, এবং এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত বা হচ্ছে 6 বছর পর্যন্ত। যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, অর্থাৎ সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কি যারা সদস্য থাকে তারা হচ্ছে 65 বছর বয়সে অবসর গ্রহণ করে। যারা হাইকোর্টের থাকে বিচারপতি, হাইকোর্টে তারা হচ্ছে 62 বছর বয়সে অবসর গ্রহণ করে। আর ইউপিএসসি বলে হচ্ছে 65 বছর বয়স বা হচ্ছে 6 বছর পর্যন্ত পাবে। মানে এটাই যে কেউ ধরো যদি দেখা গেল যে 50 বছর বয়সে হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে 6 বছর মানে 56 বছর বয়সে তাকে অবসর নিতে হবে। কিন্তু হয়তো কেউ যদি হয়তো দেখা গেল যে 62 বছর বয়সে সদস্য হলো, তাহলে সেই ক্ষেত্রে 3 বছর পাবে। মানে হয় 65 বছর বয়স পর্যন্ত অথবা 6 বছর পাবে। নেক্সট হচ্ছে অ্যাটর্নি জেনারেল 76 আছে। ভারতের সর্বোচ্চ আইনি উপদেষ্টা হচ্ছে
অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হতে গেলে কি হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা লাগে। অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য 2জন সলিসিটর জেনারেল এবং 4জন অতিরিক্ত সদস্য থাকে। আর একটা জিনিস বিশেষ পাওয়ার আছে, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল ক্যাবিনেটের সদস্য না হওয়া সত্ত্বেও সংসদের উভয় কক্ষে বক্তৃতা দিতে পারেন, কিন্তু ভোট প্রদান করতে পারেন না। তো ভোট প্রদানের ক্ষমতা তার নেই। তো প্রথম ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে এম ম্যাক্স টেলভার্ট, আর বর্তমানে আছে আর ভেঙ্কটরমণী। নির্বাচন কমিশন আর্টিকেল 324 থেকে 329 রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট এটাও। 1950 সালে 25শে জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল। একজন মুখ্য নির্বাচন সহ 2জন কমিশনার থাকবে। কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। চলো ইতিহাস থেকে কিছু এবার কোশ্চেন বলে দিই। যে প্রথমে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা শুরু করি। রবার্ট ক্লাইভ, তিনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর। বাংলার প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক 1765। সেই সময়ে নবাব কে ছিলেন নজমউদ্দৌলা, এবং গভর্নর কাটিয়ারের আমলে কি হয়েছিল, 76-এ মন্বন্তর ঘটেছিল 1770 সাল, অর্থাৎ বাংলায় ছিল 1176। যে ঘটনাটা পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে সেই ঘটনাটা তুলে ধরা হয়। আর রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল বাংলার, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তার আমলে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 1774 সালে, এবং প্রথম বিচারপতি কে ছিলেন ইলিজা এমপে। এশিয়াটিক সোসাইটি 1784 সালে প্রতিষ্ঠা হয়। পিটের ভারত শাসন আইন এবং 1 বন্দোবস্ত, 5 বন্দোবস্ত, পুলিশি ব্যবস্থার প্রচলন হয়, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এবার অনেকেই হয়তো বলবে যে পুলিশি ব্যবস্থার জনক বলা হয় তো লর্ড কর্নওয়ালিসকে, কিন্তু লর্ড কর্নওয়ালিস কি করেন, পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার করেন, বা ফাদার অফ পুলিশ যদি বলা হয়, মানে পুলিশি ব্যবস্থা, সেই ক্ষেত্রে অবশ্যই লর্ড কর্নওয়ালিসকে বলা যায়, কিন্তু ইন্ট্রোডিউস প্রথম করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তারপর 10 বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন, ভারতের সিভিল সার্ভিসের জনক হচ্ছে লর্ড কর্নওয়ালিস। নেক্সট চলে আসো লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ কি হয়েছিল, যে অধীনতামূলক মিত্রতা নীতিতে কি বলা ছিল, যে কেউ যদি ব্রিটিশ কোম্পানির আশ্রিত হয়, মানে যদি গ্রহণ করে তাদের, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করা হবে, এবং তাদেরকে সেই ইংরেজ সৈন্যদলের খরচ বহন করতে হবে। তো হায়দ্রাবাদের নিজাম হচ্ছে প্রথম এই চুক্তিতে আবদ্ধ হয়। তারপরে হচ্ছে লর্ড ওয়েলেসলির আমলে বেসিনের সন্ধি হয়। বেসিনের সন্ধি হয়েছিল 1802 সালে। নেক্সট চলে এসো জর্জ বালো, পড়তে হবে না। লর্ড মিন্টো, এখানে অমৃতসরের সন্ধি হয়েছিল ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর 1809 সালে। তারপরে চার্টার অ্যাক্ট আসে। চার্টার অ্যাক্ট হচ্ছে 1813 সালে আসে, লর্ড মিন্টোর আমলে। নেক্সট হচ্ছে লর্ড হেস্টিংস এর আমলে হচ্ছে রাওয়াতওয়ারি ব্যবস্থা। তারপরে দেখো যে বাংলার গভর্নর জেনারেল, চার্টার অ্যাক্ট 1833 অনুযায়ী, অর্থাৎ এই চার্টার অ্যাক্ট 1833 অনুযায়ী কি হলো, ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। এবং রামমোহন রায়ের নেতৃত্বে কি হয়েছে, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829 সালে। ইংরেজি উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা কি হয়, প্রাধান্য পায়। নেক্সট হচ্ছে চাকরি ক্ষেত্রে ইংরেজি ভাষা প্রাধান্য পায়, সেটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জের আমলে হয়। লর্ড ডালহৌসির আমলে কি হলো, সত্যবিলোপ নীতি। তারপর যে প্রথম রেলপথ ব্যবস্থা 1853 সালে। প্রথম টেলিগ্রাফ কলকাতা থেকে আগ্রাতে প্রতিষ্ঠা হয়। প্রথম পোস্ট অফিস বা ডাকঘর করাচিতে প্রতিষ্ঠা হয় লর্ড ডালহৌসির আমলে। বিধবা বিবাহ উইডে ম্যারেজ চালু হয়। তারপরে হচ্ছে পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এবং পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস, এইগুলো হচ্ছে লর্ড ডালহৌসির আমলে হয়েছিল। রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ লর্ড ডালহৌসির আমলে হয়, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসো ভারতের ভাইসরয়, অর্থাৎ শেষ গভর্নর জেনারেল এবং হচ্ছে প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং কি করলেন, যে সত্যবিলোপ নীতি প্রথমেই বাতিল করলেন। অর্থাৎ ভারতের প্রথম ভাইসরয় কে, সেটা হচ্ছে লর্ড ক্যানিং।
তিনি আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স, আয়কর বিভাগ চালু করেন। সিপাহী বিদ্রোহ হয়। কলকাতা, বোম্বে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তার আমলে। লর্ড এলগিনের আমলে কি হয়েছিল? ওয়াহাবি আন্দোলন হয়েছিল এবং কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠা হয় এলগিনের আমলে। নেক্সট চলে এসো লর্ড মেয়ো। লর্ড মেয়র আমল থেকে কি হচ্ছে? প্রথম জনগণনা শুরু হয়েছিল, তারপরে তাকে পাঠান দ্বারা তাকে কি করা হয়? হত্যা করা হয়। লর্ড নর্থবুক, পাঞ্জাবে কুকা বিদ্রোহ হয়েছিল। কোকা বিদ্রোহ কোথায় হয়েছিল? পাঞ্জাব। লর্ড লিটন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তার হচ্ছে সিভিল সার্ভিসের বয়স কমে তার আমলে। লর্ড রিপন, হান্টার কমিশন 1882 সালে আসে। ইলবার্ট বিল বিতর্কের ঠিক এক বছর পরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1884 সালে লর্ড রিপনের আমলে। লর্ড ডাফরিনের আমলে কি হয়েছিল? আইএনসি মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে লর্ড ডাফরিনের আমলে। লর্ড ল্যান্ডাস ডাউনের আমলে কি হয়েছিল? বাল্যবিবাহ নিষিদ্ধ হয়েছিল। এলগিন টুর আমলে কি হয়েছিল? প্লেগ, সাঁওতাল, মুন্ডা বিদ্রোহ হয়েছিল। লর্ড কার্জন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠা হয়েছিল। বঙ্গভঙ্গ 16 অক্টোবর 1905 সালে হয়েছিল লর্ড কার্জনের আমলে। লর্ড মিন্টো টু এর আমলে কি হয়েছিল? মরলা মিন্টো শাসন সংস্কার, তারপর যে সুরাট ভাঙন 1907 সালে এবং মুসলিম লীগ 1906 সালে হয়েছিল। লর্ড হার্ডিঞ্জের আমলে কি হয়েছিল? 1911 সালে রাজধানী স্থানান্তরিত হয় এবং 1916 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। নেক্সট দেখো যে লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের আমলে কি হয়েছিল? যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে, বিহারে চম্পারণ সত্যাগ্রহ। মন্টেগু চেমসফোর্ড আসে 1919 সালে। তারপর যে রাওলাট আইন, জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো সব লর্ড চেমসফোর্ডের আমলে হয়। লর্ড রিডিং এর আমলে কি হয়েছিল? মোপলা বিদ্রোহ হয়েছিল কেরালাতে 1921 সালে। স্বরাজ্য দল চিত্তরঞ্জন ও হচ্ছে মতিলাল নেহরু 1923 সালে প্রতিষ্ঠা করে। কাকুরি ষড়যন্ত্র 1925 সালে ঘটে। ভারতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1921 সালে। অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করে নেয়, সেটা হচ্ছে 1922 সালে। মানে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? 1920 সালে। এটাই হচ্ছে গান্ধীজির প্রথম জাতীয় আন্দোলন। তো অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয় 1922 সালে লর্ড রিডিং এর আমলে। তারপরে কি হচ্ছে যে তোমার 12ই ফেব্রুয়ারি তারপরে কি হচ্ছে? বরদৌলি আন্দোলন প্রত্যাখ্যান করে নেওয়া হয়। এবার লর্ড আরউইন 1926 সালে এলো। লর্ড আরউইনের আমলে কি হচ্ছে? দেখো যে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত হয় 1930 সালে এবং 1930 সালে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল। তারপরে হচ্ছে গান্ধী আরউইন চুক্তি 1931 সালে হয়। প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালে হয়। তাহলে এটা কার আমলে হলো ভালো করে দেখে না, ভীষণ ইম্পর্টেন্ট। যে প্রথম গোলটেবিল বৈঠক যেটা, সেটা হচ্ছে লর্ড আরউইনের আমলে। লর্ড উইলিংটন এর আমলে কি হয়েছে? দ্বিতীয় গোলটেবিল বৈঠক, অর্থাৎ 1931 সালে। তৃতীয় গোলটেবিল বৈঠক যেটা, সেটা হচ্ছে 1932 সালে, অর্থাৎ 1930-এ প্রথম, 31-এ দ্বিতীয়, 1932-এ তৃতীয়। তারপরে উইলিংটনের আমলে কি হয়েছে? যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আসে। সর্বভারতীয় কিষাণ সভা 1936, যার সভাপতি ছিল সহজানন্দ। নেক্সট হচ্ছে লর্ড লিন লিথগো 1936 সাল থেকে 44 সাল ছিলেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কার্যকর হয়। সুভাষচন্দ্র বসু 1938 সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের 51তম বৈঠকে প্রেসিডেন্ট হন এবং মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। ক্রিপস প্রস্তাব আসে 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালের আগস্ট মাসে, 8ই আগস্ট, যেটাকে বলা হচ্ছে যে ওয়ার্ধা প্রস্তাব বা হচ্ছে লিডারলেস ফল্ট বলা হয়। তার কারণ হচ্ছে এখানে প্রথম সারির সমস্ত নেতাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল সেই জন্য। তো গান্ধীজি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে গান্ধীজি হরিজন পত্রিকায় করেঙ্গে ইয়ে মরেঙ্গে প্রথম ডাক দিয়েছিল, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন। সর্বভারতীয় হরিপুরা অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয় 1939 সালে। লর্ড ওয়াভেল ক্যাবিনেট প্ল্যান আসে 1946 সালে। ওয়াভেল প্ল্যান বা সিমলা বৈঠক আসে 1945 সালে। নৌ বিদ্রোহ হয় 1946 সালে 18 ফেব্রুয়ারি
লর্ড মাউন্ট ব্যাটেন 1947 সালে ছিলেন, অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারত পাকিস্তান যেটা 1947 সাল তার আমলে আসে। পাকিস্তানের গভর্নর জেনারেল হয় মোহাম্মদ আলী জিন্না। আর লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে কি চক্রবর্তী রাজা গোপালাচারী। এবার ইতিহাস থেকে কিছু বিভিন্ন উপজাতি বিদ্রোহ এগুলো দেখে নাও। যে সন্ন্যাসী বিদ্রোহ 1763 খ্রিস্টাব্দে প্রথম ঢাকাতে শুরু হয়। সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কারা ছিল দেখো, যে মজনু শাহ, তারপরে হচ্ছে মুসা শাহ, নুরুল উদ্দিন মোহাম্মদ, চিরাগ আলী। এই বিদ্রোহের প্রেক্ষাপট রচিত হয় কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। নেক্সট হচ্ছে চুয়ার বিদ্রোহ, যেটা 1799-18 সালে হয়। এটা হচ্ছে মেদিনীপুর জেলায়, জঙ্গলমহল হচ্ছে বাঁকুড়া জেলায় হয়। প্রধান নেতা কে ছিল ঘাটশিলার জমিদার জগন্নাথ সিংহ। তারপরে ফরাজি আন্দোলন, হাজি শরিয়াতুল্লাহ এবং তার মৃত্যুর পরে কে প্রচার করেছিল? দুদু মিয়া। ওয়াহাবি আন্দোলন, ইউপি, বাংলা, বিহার, উত্তরপ্রদেশে রায়বেরেলিতে শুরু করেছিল কি সৈয়দ আহমেদ ব্রেলভি। বাংলায় কি করেছিল? তিতুমির, অর্থাৎ যার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। বারাসাতের নিকট বাদুরিয়া থানার অন্তর্গত নারকেলবেড়িয়া গ্রামে তিতুমির বাঁশের কেল্লা আক্রমণ করে এবং সেখানে ইংরেজ বাহিনী লর্ড বেন্টিংয়ের নির্দেশে কর্নেল হাটের নেতৃত্বে তিতুমিরের যুদ্ধ হয়েছিল। কোল বিদ্রোহ 1832 সালে রাঁচি জেলাতে হয়েছিল। বুদ্ধ ভগত, জোয়া ভগত এরা হচ্ছে কোল বিদ্রোহের সঙ্গে জড়িত। সাঁওতাল বিদ্রোহ 1855 সালে সিধু কানু জড়িত। নীল বিদ্রোহের প্রধান নেতা ছিল দীনু মণ্ডল, বিষ্ণুচরণ, দিগম্বর বিশ্বাস 1859-60 সালে হয়। কুকা বিদ্রোহ 1872 সালে হয়। পাঞ্জাবে গুরু রাম সিংহ শিখ সম্প্রদায়েরা করেছিল কুকা বিদ্রোহ। নেক্সট হচ্ছে মোপলা বিদ্রোহ বা হচ্ছে মালাবার বিদ্রোহ, এটা হচ্ছে কেরালাতে হয়েছিল 1921 সালে। তেভাগা আন্দোলন দিনাজপুরে হয়েছিল কমিউনিস্ট পার্টি। রামসি বিদ্রোহ মহারাষ্ট্রের পুনাতে হয়েছিল 1822 সাল থেকে 29 সাল। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ 1857 সাল লর্ড ক্যানিং এর আমলে হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট এটা, যে এর প্রত্যক্ষ কারণ জানো, যে এনফিল্ড রাইফেল বলে একটা বন্দুক ছিল, সেখানে কার্তুজ কেটে ভরতে হতো, সেখানে গরু ও শুয়ারের চর্বি মেশানো আছে, এই রব উঠে যায়, তারপর থেকেই শুরু হয়। 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে এই বিদ্রোহের সূত্রপাত হয়। তবে অনেকেই বলে যে 10ই মে নাকি মিরাটে হয়েছিল, তবুও পরীক্ষায় দিলে এটাই লিখবে ব্যারাকপুরে প্রথম সূত্রপাত হয়। এই বিদ্রোহের প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। ইংরেজ সেনাপতি কে ছিলেন? হুডসন। তিনি দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেন এবং তাকে রেঙ্গুনে নির্বাচিত করা হয়। 1862 সালে তিনি মারা যান। কে কোথায় নেতৃত্ব দিয়েছিল সিপাহী বিদ্রোহের একবার দেখে নাও। যে কানপুরে ছিল নানা সাহেব তাতিয়া টোপি, বিহারে হচ্ছে কুনওয়ার সিং অমর সিং, দিল্লিতে হচ্ছে ভগৎ খান, ফৈজাবাদের নেতা ছিলেন মৌলভী আহমদুল্লাহ, মিরাটে ছিলেন কদম সিংহ, মথুরাতে ছিলেন অনিতা দেবী সিং। আর আসামে ছিল